জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করে ফের যোগ দিয়েছে বিএনপি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জন্য নিরপেক্ষ কমিটি গঠন নিয়ে কমিশনের নির্ধারিত আলোচনায় শুরু হলে বৈঠক থেকে বেরিয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে 20তম বৈঠক শুরু হয় বেলা 11:30টায়। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে আয়োজকের আজকের আলোচ্যসূচি পিএসসি, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল নিয়োগের বিধান এবং সংসদে নারী প্রতিনিধিত্ব। তবে পূর্বনির্ধারিত বিষয়ে আলোচনা শুরু হলে বেরিয়ে যায় বিএনপির প্রতিনিধি দল। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ইসি গঠন প্রক্রিয়ায় একমত হলেও দুদকসহ 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় একমত নয় বিএনপি। বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য আলাদা নিয়োগ কমিটি হলে নির্বাহী বিভাগ দুর্বল হবে। কিছু সময় ওয়াকআউট করে ঐকমত্য কমিশনের সভায় আবার যোগ দেয়। এদিকে বৈঠকের শুরুতে ডক্টর আলী রিয়াজ বলেন, গুরুত্বপূর্ণ 20টি বিষয়ের মধ্যে 12টিতে ঐকমত্য হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে নিষ্পত্তি করতে চায় কমিশন। পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে। সেই লক্ষ্যকেই আমরা সামনে রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সেই বক্তব্যটা আগেও দিয়েছি, আজকে হয়তো আবার দেব। সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। পরবর্তী আলোচনায় অংশ নেব। এই বিষয়টা বাকি থাকলো, সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে এমন তো কেউ শপথ নাই। আর গণতন্ত্রের ভাষা কি যে সব বিষয়ে হয়তো আমরা ঐকমত্য পোষণ করতে পারবো না, দ্বিমত থাকবে, ভিন্নমত থাকবে। সেই জন্যই তো সংগ্রাম করেছি। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। সব বিষয়েই আমরা যে তাতে অন্তর্ভুক্ত করতে পারবো সেটা আমরা কখনোই মনে করিনি। এগুলো প্রয়োজন, গুরুত্বপূর্ণ, মৌলিক, সেগুলো আমরা বিবেচনা করছি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদ স্বাক্ষর করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জামালপুরের শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐকমত্য আসেনি। তো সে বিষয়ে ঐকমত্য না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। সমন্বয়ক পরিচয়ে তরুণরা চাঁদাবাজি করছে, যা কাম্য নয়। তাদের দেশ গঠন করতে হবে ন্যায্যতার ভিত্তিতে। সকালে শাহবাগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি অঙ্কন উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে। তরুণ যুবক যারা বন্দে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই করে দেশ গড়ে তুলতে হবে। দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে 1 বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব। ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে বলে আশা করে জামায়াতের ইসলামী। দুপুরে জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং শিকের সৌজন্য সাক্ষাতে কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সাক্ষাৎ শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। জানান, মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করে দুপক্ষ। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে পোশাক শিল্পসহ নানা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কথা বলেন কোরিয়ান রাষ্ট্রদূত। আলোচনা করেন জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান নিয়ে, ক্ষমতায় গেলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও টেকসই উন্নয়নের দিকে নিয়ে যেতে চান বলে সাংবাদিকদের জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
বিশ্বের একটা প্রধান তৈরি পোশাক শিল্পের রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের সারা দুনিয়াতে সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেছেন। সেক্ষেত্রে আমাদের এই রপ্তানির শুল্ক অর্থাৎ ট্যারিফ সম্পর্কে বাংলাদেশের বিদ্যমান সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা যায় সে সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরাও আশাবাদ করেছি। মেজর ইস্যুতে সংস্কার করে একটা ঐক্যমত্য পর্যায়ে পৌঁছবার জন্য সরকার যে সহযোগিতা করে যাচ্ছে, জামাতের প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে প্রতিদিন নিরবিচ্ছিন্নভাবে সেখানে সময় দিচ্ছেন। আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে। জামালপুরে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে কথা বলছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জামালপুরে ইয়ালো চলে ইনকিলাব ইনকিলাব সম্মানিত নেতৃবৃন্দ এবং কথা বলছিলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গত রাতে 1:45টায় 14 বছরের শিশু সাহিল ফারাবি আয়ান মৃত্যুবরণ করেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। রাতেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে পরিবারের কাছে আয়ানের মরদেহ হস্তান্তর করা হয়। বাদ জোহর নবাবগঞ্জ তার গ্রামের বাড়িতে দাফন কার্য সম্পন্ন করা হবে। এদিকে হাসপাতালটিতে এখন আইসিইউতে আছেন 3 জন। 9 জনের অবস্থা আশঙ্কাজনক, তবে সুস্থ হয়ে ওঠা 10 জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া হবে। এখনও হাসপাতালটিতে ভর্তি আছেন 33 জন। এদের মধ্যে 27 জন শিশু। আর বিমান দুর্ঘটনায় সুষ্ঠু তদন্তের লক্ষ্যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে 9 সদস্যের উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। সোমবার ট্রাইব্যুনালে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 6 জনকে হাজির করে অভিযোগ গঠন করা হয়। এদিকে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনের আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি 7 আগস্ট। এছাড়া লক্ষ্মীপুর 5 জনকে মানবতা বিরোধী অপরাধে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 2 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেপ্তার 3 জনকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল 2। 16 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর। গেল রাত 8টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হন ওই নারী। তাকে উদ্ধারে সকাল থেকে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন। তবে উৎসুক মানুষের ভিড়ের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। তাদের সরাতে কাজ করছে পুলিশ সদস্যরা। স্থানীয়রা জানান, ম্যানহোলটি দীর্ঘদিন ধরে ঢাকনাবিহীন থাকলেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে এ ঘটনায় সিটি কর্পোরেশনের দায় নেই দাবি করে নগর কর্তৃপক্ষ বলছে, মহাসড়কের পাশে ড্রেন নির্মাণ করছে বিআরটি প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ বিভাগ। তারা এটি রক্ষণাবেক্ষণ করবে। ফায়ার সার্ভিস জানায়, ম্যানহোলটির গভীরতা প্রায় 10 ফুট। বৃষ্টি পানিতে ম্যানহোল ভরে যায়, উদ্ধারে বেগ পেতে হচ্ছে। টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে বন্দরনগরী চট্টগ্রাম। কোমর সমান পানিতে তলিয়েছে নগরীর নিচু এলাকা। সড়ক, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গা ডুবেছে পানিতে। রাতভর টানা বৃষ্টির পর সোমবার ভোর থেকে পানিতে তলিয়ে যায় নগরীর বদ্দারহাট, আগ্রাবাদ, চকবাজার, কাপাসগোলা ও হালিশহর এলাকা। কোমর সমান পানি আর যানজটে দুর্ভোগে পড়েন শহরের হাজার হাজার মানুষ। রাস্তায় আটকে যায় অ্যাম্বুলেন্স, স্কুল বাস। জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়ে পুরো শহর। অনেকে আবার কয়েক কিলোমিটার হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। অনেক বাসাবাড়িতেও ঢুকে গেছে পানি। বছর বছর জলাবদ্ধতার এই অভিশাপ থেকে স্থায়ী সমাধান চান নগরবাসী। ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ের দাবিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টায় মিছিল নিয়ে বিএমডিএর সামনে জড়ো হন শিক্ষার্থীরা। দাবি তোলেন প্রমোশনাল কোটা বাতিল সহ 3 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এছাড়া চলতি দায়িত্বপ্রাপ্তদের সরিয়ে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
আমরা এখানে চাচ্ছি যে কোনো কোটা হবে না, সবাই পরীক্ষার ভিত্তিতে নবম গ্রেডে চাকরি পাবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে অর্থাৎ নবম গ্রেডে সরাসরি পরীক্ষার মাধ্যমে শতভাগ নিয়োগ দিতে হবে, কোনো প্রকার প্রমোশনাল কোটা রাখা যাবে না। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে অর্থাৎ দশম গ্রেডে কোনো ধরনের ডিপ্লোমা কোটা রাখা যাবে না। বিসিএস বা তার সমমানের পরীক্ষা দিয়ে আমরা নবম গ্রেডে আসি, আর সেইখানে ওরা দশম গ্রেড থেকে শুধুমাত্র এইচএসসি না দিয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে ওরা প্রথম গ্রেড থেকে পর্যন্ত ওরা চলে যাচ্ছে। পুলিশি হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার দ্বিতীয় দিনের মতো চলছে সিএনজি অটোরিকশা চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করে অটোরিকশা মালিক ও চালকরা। দ্বিতীয় দিনের মতো অটোরিকশা চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। এর আগে ২৬ জুলাই জেলা সিএনজি অটোরিকশা পরিবহন মালিক সমিতির জরুরি বৈঠকে ধর্মঘটের ডাক দেওয়া হয়। সড়কে ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত হয়রানির পাশাপাশি অটোরিকশা আটক এবং ছাড়ানোর জন্য মোটা অঙ্কের টাকা দাবির প্রতিবাদে কর্মসূচি ডাক দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে, হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা। এবার আন্তর্জাতিক খবর। ১ আগস্টের আগে যুদ্ধ না থামলে বাণিজ্য চুক্তি না করার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর মধ্যে যুদ্ধবিরতি ইস্যুতে আজ আলোচনা করতে মালয়েশিয়ায় গেলেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। তবুও টানা ৫ম দিনের মতো সীমান্তে সংঘাত অব্যাহত রয়েছে। এর জন্য পাল্টাপাল্টি দোষারোপ উভয় পক্ষের। সংঘাত বন্ধে কম্বোডিয়া সততার সঙ্গে এগুচ্ছে না বলে অভিযোগ থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাই চায়ের। অন্যদিকে আলোচনার টেবিলে তাৎক্ষণিক যুদ্ধবিরতি চান বলে জানান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুম মানাতার। বৃহস্পতিবার থেকে ১৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ পাল্টা হামলার উভয় দেশে ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক ও সেনা নিহত হয়েছেন। এছাড়া সীমান্তের দুই পাশের এলাকা থেকে ২ লাখ এরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।